তো বন্ধুরা, অবশেষে কিন্তু আরও একটি কল রেকর্ডিং আমার হাতে চলে এসছে বা পেয়ে গেলাম বলতে পারেন। আর সেই কল রেকর্ডিং কিন্তু আজকে আমি আপনাদেরকে শোনাতে চলেছি। যে কল রেকর্ডিংটা হচ্ছে রেকর্ডিং নাম্বার খ। আর.জি. কর কাণ্ডে ধৃত সঞ্জয় রয়, যে সঞ্জয় রয়কে কিন্তু গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, সেই সঞ্জয় রয়ের বন্ধর কল রেকর্ডিং, যে রেকর্ডিংয়ের মধ্য দিয়ে আপনারা শুনতে পারবেন যে সেই রাতে সঞ্জয় কোথায় কোথায় ঘুরেছে, কি করেছে। তো সেই অভিশপ্ত রাত, যে অভিশপ্ত রাতে কিন্তু মৌমিতা দেবনাথকে অত্যাচারের পর হত্যা করা হয়েছিল। আর কেনই বা সঞ্জয় রয় সিভিক ভলেন্টিয়ারকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করলো, আগে আপনারা রেকর্ডিংটা শুনে নিন, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। তারপর আমি বিস্তারিত আলোচনায় আসছি আপনাদের সঙ্গে। হ্যালো হ্যালো, বলছি আপনাকে কি আজকে ডেকেছে পলিগ্রাফ টেস্টের জন্য? হ্যাঁ আমাকে ডেকেছে আজকে। আচ্ছা, আর এমনি ওই ঘটনাটা আরেকবার বলবেন যে কি হয়েছিল আপনার সাথে, সঞ্জয় কখন ছিল, কোথায় গেছিল, একটু কি মানে আরেকবার বলুন তো। বললাম আমার তো ভাই ভর্তির জন্য আমি ওখানে ছিলাম। তো এইবার চারটে দেড়টা নাগাদ একবার গেছিলাম, যাওয়ার পর ওখান থেকে রিসেপশনে কথা বলে তারপরে চলে গেছিলাম। রাতে 11:30টার সময় আবার রিপোর্ট করাতে এসেছিলাম। আমি ঢুকেছি ওখানে 10:30টার সময়। তো তারপরে ওর সঙ্গে 10:30টায় মিট হওয়ার পরে 11টার সময় উপরে গিয়ে রিপোর্ট করে ডাক্তারবাবুকে ফোন করে আবার ভাইকে উপরে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে দুজনে একটু বেরিয়ে এসে ড্রিঙ্কিং করার পর ফোন ঘুরেছি। তারপরে কোথায় ড্রিঙ্ক করলেন? ওখানে দেখেছি চেতলার ওখানে। কোথায়? চেতলায়? আচ্ছা হ্যাঁ আচ্ছা। তো ওখানে ড্রিঙ্কিং করার পরে আমি তো আসলাম। আসার পরেও যখন আমি ব্যাটালিয়ন যাওয়ার ছিল, ব্যাটালিয়ন যখন ও গেল না, আর.জি. কর ঢুকলো, তখন আমি ওকে ছেড়ে দিয়ে রিটার্ন চলে আসলাম। বাইক কে চালাচ্ছিল? ও চালাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তো ড্রাইভও করতে জানি না ম্যাডাম। ও কি বললো, কেন যাচ্ছে অত রাত্রিবেলা? ঘরে বসে হ্যাঁ যাবো বলছে, কিন্তু কিছু আমাকে বলেনি। খালি যখনই বললাম বেড়াতে যাওয়ার পর তখনই বলছে হ্যাঁ যাবো। তারপরে আমি তো সব রাস্তা ম্যাডাম চিনি না, যখন পারলাম ও আবার ওইদিকে ঢুকছে সোমবারের পেরিয়ে, তখন আমি ওকে বললাম কি যাবি না? ও তখনও বললো হ্যাঁ যাবো। সেটা কটা হবে টাইম? তখন 2:45। আর.জি. করের অপোজিটে খালপাড় দিয়ে আমাদের একটা শর্ট রাস্তা আছে, যেটা 12 থেকে 15 মিনিট লাগে। তো ওইটা দিয়ে যখন ও গেল না, তখন আমি ওর বাইক থেকে নেমে, যখন ভেতরে ঢুকলো তোমার সামনে রাখলো, তখন আমি বাইক থেকে নেমে ডাকাডাকি করে ওকে কাজে কথাও বলেছি, গালিগালাজ করেছি। পরে আমি এরা হয় পরে দেওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়ে, যেহেতু আমার কাছে পয়সা ছিল না, প্রথম ভাইয়ের কাছে গেছি। ভাইয়ের কাছে বললো ফোন পেতে দিলাম, বললাম ফোন পেতে আমার লাগবে না, আমার কাছে আছে। 2:45 সময় যখন ও হসপিটালে যাচ্ছিল, 2:45 আপনি না 2:45 নয়, দোকানে ঢুকেছি 3টে। আচ্ছা, আর.জি. করের সামনে ও নামলো, মানে আপনি নেমে গেলেন বাইক থেকে? যাচ্ছে না ম্যাডাম, যখন ও যাচ্ছে না তখন আমি রাগারাগি করে ওকে মানে গালিগালাজও করেছি, মানে বাজে ভাষায় কথা বলেছি। দেওয়ার পরে আমি ওখানে, মানে কেন, ওর কি কোনো অসৎ উদ্দেশ্য ছিল তার জন্য আপনি গালিগালাজ করছিলেন? না ম্যাডাম, আমি ও যাচ্ছে না বলে আমি গালিগালাজটা করেছি। কেন যাচ্ছে না ও? আমি বললাম তাহলে তুই থাক, আমি চললাম, আমি আর পাচ্ছি না, চললাম বলে আমি ওখান থেকে চলে আসলাম ম্যাডাম। তার আগে কি আপনারা ওই বটতলার দিকেও গেছিলেন ওই রাত্রিবেলা? বটতলা সোনাগাছির দিকেও গেছিলেন, মানে বটতলার দিকে গেছিলেন? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, ওখানে কি কারোর সাথে ঝামেলা টামেলাও হয়েছিল? না ওখানে ম্যাডাম কোনো ঝামেলা হয়নি। তারপরে ও 3টের সময় আর.জি. করের ওখানে নামলো রাত্রিবেলা, তাই তো? আপনি বাড়ি চলে গেলেন, তারপরে আপনার সাথে আপনি ব্যারাকে ফিরে গেলেন। আচ্ছা, তারপরে ওর সাথে আর কোনো কথা হয়েছিল আপনার? ও ব্যারাকে কখন ফিরল? না ম্যাডাম, ওই কখন ফিরেছে জানি না, ওর পরে কখন আমার সঙ্গে কথা হয়নি। ভাইয়ের অ্যাডমিট ছিল, অপারেশনের ব্যাপারে ডাক্তারবাবুর ওই সঙ্গে ওই কথা বলার ছিল, তো ওই জন্য ওরও যাবার কথা ছিল আমার সঙ্গে। তো সেই নিয়ে আমি ওকে 10টার সময় প্রথমে ডাকতে যাই, 10টার সময় যখন ডাকতে, ও কিন্তু ঘুমিয়েছিল, উঠলো না। এমনকি আমি ওর গায়ে হাত দিয়েও ফেলেছি 2বার। পরের দিন সকালে যখন হ্যাঁ 10টার সময় ও যখন উঠলো না, তখন আমি ওই দত্তবাবুর কাছে গেলাম। সেই মতো আমি ওকে 12:19 একবার ফোন করেছি, ও ধরেনি। আবার 12:50 ফোন করেছি, ও ধরেছে। আমি তখন ওকে বললাম কি চান পান করেছি, তাহলে চান পান করে আয়। আমি তখন ম্যাডাম চান করতে বেরিয়েছিলাম। যদি আমি বললাম ঠিক আছে, আমি চান করতে বেরিয়েছি, একসঙ্গে দুজন খাবো চলে আয় বলে, ম্যাম আমি তো চান পান করে খেতে বসছি, আমার ঠিক খাওয়া শেষ হয়ে যায়, তখন ও এসছে। এটা আমার সঙ্গে খাওয়া দাওয়া হওয়ার পরে আমি যখন ব্যাটালিয়নের দিকে ঢুকছি, তখন আমি ওকে বললাম যে কি রে, ওখানে যে কি কেসটা যে শুনলাম, তুই একবার তোর কাছে তো সবার নাম্বার আছে, একবার ফোন করে জানতো। বলতে ম্যাডাম আমাকে বললো যে হ্যাঁ আমি দেখছি, জেনে নিচ্ছি। তারপরে আমি এটাও বললাম যে ঠিক আছে, ভাইয়ের জন্য তো যাওয়ার ছিল, যাবি না?
বলছে চল দত্তবাবু এখনই আসলে কথা বলে দুজন চলে যাবো বলে দত্তবাবুর ব্যারাকের দিয়ে যাওয়ার পরে ও ম্যাডাম আর দত্তবাবুর ব্যারাকে ঢুকলো না, বাইরে থেকে আমাকে বললো আমার ল্যাটিন লেগেছে। আচ্ছা। বলে ওখান থেকে চলে আসলো আর আমি স্যার খাবারটা দিলাম, দেওয়ার পরে আমি এসে আমি আবার ব্যারাকে চলে আসার পরে ওকে ফোন করলাম যে কি রে যাওয়ার ছিল যাবি না? ও বলছে হ্যাঁ আমি তোর কাছে 2 মিনিটের মধ্যে আসছি বলে মিনিট 5-এর মধ্যেও আমার কাছে আসে জানাবো। তো আসার পরে আবার দেখি ও এসেই আমাকে আর কোনো ওইসব হসপিটালে যাওয়ার কথা নেই ম্যাডাম, তো একটা গাড়ির চাবি নিয়ে আমাকে বলছে চল চল। আমি বলি কোথায় যাবো? না ইকবালদা ডাকছে। আমি তখন বললাম যে ইকবাল, তাহলে আমি ইকবালকে ফোন করি। বলে ইকবালদাকে ফোন করলাম, ইকবালদা বললো যে না কোথাও যাওয়া নেই, একটু মোট খাবো। আমি কটার সময় পরের দিন এটা ম্যাডাম 2:30 নাগাদ দুপুরে। আচ্ছা, কখন ডাকলো ওকে পুলিশ, কখন নিয়ে গেল? ওকে পুলিশ কখন ডেকেছে আমি জানি না ম্যাডাম, কিন্তু এটা আমি জানি যে যখন আমি 12টার সময় খবর পেলাম আমার ভাই ফোন করে বললো যে দাদা এরকম পুলিশ এসেছিল আমার কাছে, এরকম সঞ্জয়দা ছবি দেখাচ্ছে আর এই ব্যাপার। তখন আমি ওকে ম্যাডাম ফোন করেছি 4-5 বার, তখন ওকে সেন্ট্রাল লকআপে নিয়ে চলে গেছে লালবাজার। এটা কটার সময়? রাত্রি 12টা? হ্যাঁ রাত্রি 12টার সময় আমি খবরটা পেয়েছি যে আমার ভাইয়ের কাছে পুলিশ গেছিল। যখন আজ করে ঢুকলো আমি তখন বললাম কি দেখি না, ওই যে পেশেন্টটাকে দেখে নি। আমি বলছি আর পেশেন্ট কি দেখবি তুই এখন, তাহলে ঠিক থাক আমি চললাম। আমি ওকে একটু বাজে কথা বলেছি, বাজে ভাষায়, ঠিক আছে তুই আর পাচ্ছি না, আমার শরীর টানছে না, আর আমি চললাম। আর ওই দিন ম্যাডাম আমার সারাদিন খাওয়াও ছিল না। আর আপনি বললেন যে এত রাত্রিরে দেখে কি করবে, তাও শুনলো না? হ্যাঁ ম্যাডাম, না ম্যাডাম আমাকে শুনলো না, ও কোনো কথাই শোনেনি। চেঞ্জেস বলতে ম্যাডাম ওকে ওই দিন কিন্তু একটু বেশি খুশি লাগছিল, মানে অন্যান্য দিন যেভাবে তার থাকে তার থেকে মনে একটু হাসি খুশি মনোভাব। আচ্ছা, মানে সেটা কি এই ঘটনাটা জানার পরে না জানার আগে? আমি যখন ওকে বললাম ম্যাডাম যে তুই একটু খবরটা নিয়ে দেখ, তোর কাছে তো সবার নাম্বার আছে, ভাই ওটির ডেটটা ফাইনাল করার কথা ছিল। তো এবার ও আমাকে বললো ঠিক আছে দত্তবাবু আসছে চল দুজনে দেখা করে চলে যাবো, কিন্তু দিয়ে ম্যাডাম ও দত্তবাবুর কাছ পর্যন্ত যায়নি, মানে ও আরজি করা যেতে চাইছিল না আর কি? না। তো বন্ধুরা এতক্ষণ কিন্তু আপনারা শুনলেন সেই দ্রুত সঞ্জয় রায়ের বন্ধুর কল রেকর্ডিং। তো সেই সঞ্জয় রায়কে কেন কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই সিসিটিভি ফুটেজের সূত্র মারফতে কিন্তু, যে কারণে কিন্তু সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে। আর অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও কিন্তু সিবিআই জেরা করছে, 1 সপ্তাহের উপরে হয়ে গেছে। তো এই ঘটনার সাথে কারা জড়িত বা কারা জড়িত না এটি কিন্তু এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর এই যে কল রেকর্ডিং আমি আপনাদেরকে শোনালাম, এতক্ষণ আপনারা শুনলেন, এই কল রেকর্ডিং সত্য কিনা সেটাও কিন্তু জানা যায়নি। তো সত্য মিথ্যার এই যে একটা খেলা চলছে, কারা এই হত্যার সাথে জড়িত ছিল, কারা অপরাধী। দেখুন সাধারণ মানুষের যেখানে এই বুদ্ধিটা আর কাজ করে না, সাধারণ মানুষের জ্ঞানটা যেখানে গিয়ে শেষ, আমরা মনে করি যে সিবিআইয়ের বুদ্ধিটা কিন্তু সেখান থেকেই শুরু। তাই সিবিআই কিন্তু এর একটা বিহিত খুঁজে বার করবে এই আশা রাখছি। আর সিবিআইয়ের কিন্তু সমস্ত অভিযুক্তদের ধরতে পারবে, শিকড় পর্যন্ত পৌঁছে যেতে পারবে, আর আইনের আওতায় এনে তাদের কিন্তু শাস্তি দেবে সুপ্রিম কোর্ট, এই আশা রাখছি।